2025 সালের 21শে জুলাই দুপুর 1:06 বাংলাদেশ বিমান বাহিনীর F7 BGI প্রশিক্ষণ বিমান কুর্মিটোলার AK খন্দকার বিমান ঘাঁটি থেকে নিয়মিত প্রশিক্ষণের উদ্দেশ্যে ফ্লাই করে। বিমানের পাইলট ছিলেন ফ্লাইট লেফটেন্যান্ট মোহাম্মদ তৌকির ইসলাম সাগর। 2016 সালে তিনি বাংলাদেশ বিমান বাহিনীতে যোগদান করেন। মাস 6 হলো সদ্য বিয়ে করেছেন তিনি ব্রাক বিশ্ববিদ্যালয়ের এক প্রভাষককে। আকাশে ওড়ার মাত্র কয়েক মিনিটের মধ্যেই বিমানটি যান্ত্রিক ত্রুটির সম্মুখীন হয়। পাইলট তৌকির ইসলাম কন্ট্রোল সেন্টারে জানান তার বিমান নিয়ন্ত্রণ হারিয়েছে। পাইলট তখন বড় ধরনের ক্ষতি এড়াতে এবং ঘন বসতিপূর্ণ এলাকা থেকে বিমানকে জনবিরল এলাকায় নিয়ে যাওয়ার জন্য সর্বাত্মক চেষ্টা করেছিলেন, কিন্তু দুর্ভাগ্যবশত রাজধানীর উত্তরা এলাকার দিয়াবাড়িতে অবস্থিত মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের হায়দার আলী ভবনে বিধ্বস্ত হয় বিমানটি। আর এই ঘটনার সাথেই ইতি ঘটে বাংলার এই উদীয়মান বীরের। প্রাণ হারায় এক ঝাঁক প্রস্ফুটিত শিশু। তবে প্রশিক্ষণ বিমানের দুর্ঘটনা আজকে নতুন কোনো ঘটনা নয়। 1992 সাল থেকে এই পর্যন্ত বাংলাদেশ বিমান বাহিনীর কমপক্ষে 27টি বিমান দুর্ঘটনার কবলে পড়েছে। জনমনে এখন একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, এই দুর্ঘটনা কোনো ইচ্ছাকৃত বা ষড়যন্ত্রমূলক কার্যকলাপ নয় তো? এই দুর্ঘটনার দায় আসলে কার? চলুন আজকের ভিডিওতে জানার চেষ্টা করি এই দুর্ঘটনার পেছনে আসল কারণ সম্পর্কে। গত 21শে জুলাই বাংলাদেশ বিমান বাহিনীর F7 ট্রেনিং বিমান উত্তরার দিয়াবাড়ির মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের হায়দার আলী ভবনে বিধ্বস্ত হয়। এই পর্যন্ত দেওয়া সরকারি তথ্য মতে এই দুর্ঘটনায় 31 জন নিহত হয়েছে, যার মধ্যে 25 জনই শিশু। আহতের সংখ্যা দাঁড়িয়েছে 165 জনে। তবে সাধারণ শিক্ষার্থীদের মতামত ভিন্ন। প্রকৃত মৃত্যুর সংখ্যা গোপন করা হচ্ছে কিংবা রাতে গোপনে মরদেহ সরিয়ে নেওয়া হয়েছে, এমন অভিযোগও করেছেন কেউ কেউ। আমাদের টিভিতে নিউজে বলা হচ্ছে যে 19 জন স্টুডেন্ট মারা গেছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে 200 স্টুডেন্টের বেশি মারা গেছে। এটাকে কেন লুকিয়ে রাখা হচ্ছে কেন? আর এই ঘটনার জের ধরেই 22শে জুলাই সকাল থেকে মাইলস্টোন স্কুলের শিক্ষার্থীরা 6 দফা দাবিতে বিক্ষোভ শুরু করেছে। আমরা 6 দফা দাবিতে আছি, আমরা আহত নিহতদের সঠিক সংখ্যা জানতে চাচ্ছি। কিন্তু প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে তথ্য গোপন করার এই দাবিকে সম্পূর্ণ অস্বীকার করা হয়েছে। কিন্তু আন্তর্জাতিক গণমাধ্যমও একই অভিযোগের কথা উল্লেখ করেছে। CNN-এর এক রিপোর্ট অনুযায়ী শিক্ষার্থীদের বিশ্বাস সরকারিভাবে ঘোষিত মৃত্যুর সংখ্যা প্রকৃত ক্ষয়ক্ষতির প্রতিফলন নাও হতে পারে। তবে আইন উপদেষ্টা আসিফ নজরুল শিক্ষার্থীদের সাথে আলোচনায় সব দাবি মেনে নেওয়ার আশ্বাস দিয়েছেন। তিনি বলেছেন, শিক্ষার্থীদের 6 দফা দাবির প্রত্যেকটা যৌক্তিক। তাদের দাবির সঙ্গে সরকার একমত এবং তাদের সবগুলো দাবি পূরণ করবে সরকার। সরকার আহতদের সর্বোচ্চ চিকিৎসা সেবা প্রদানের জন্য সকল ব্যবস্থা গ্রহণ করেছে। বেসরকারি হাসপাতালগুলোকে বিনামূল্যে চিকিৎসা প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে এবং জাতীয় বার্ন ইনস্টিটিউট জরুরি হটলাইনও চালু করেছে। হাইকোর্ট প্রত্যেক নিহতদের পরিবারের জন্য 5 কোটি টাকা এবং আহতদের জন্য 1 কোটি টাকা করে ক্ষতিপূরণ রুল জারি করেছে। সবকিছুই তো মানলাম, কিন্তু এর পরেও কি দায় এড়াতে পারবে সরকার? সাধারণ জনগণের প্রাণের দাম কি টাকায় হিসেব করা আদৌ সম্ভব? F7 BGI বা চাইনিজ ভাষায় চেংদু F7 চীনের চেংদু এয়ারক্রাফট কর্পোরেশনের তৈরি সোভিয়েত MiG-21-এর একটি মডিফাইড ভার্সন বা চায়না কপিও বলতে পারেন। বাংলাদেশে 2011 সালে চীনের সাথে 16টি F7 BGI কেনার চুক্তি করে এবং 2013 সালের মধ্যে এগুলো সরবরাহ করা হয়। তবে শুধু বাংলাদেশই নয়, 1980-90-এর দশকের পর পাকিস্তান, মিশর, শ্রীলঙ্কা, নাইজেরিয়া, জিম্বাবুয়ে, তানজানিয়া সহ অনেক দেশেই এই বিমান রপ্তানি করে চীন। বাংলাদেশের বিমান বাহিনীতে মোট 39টি অ্যাক্টিভ প্রশিক্ষণ বিমান আছে, যার মধ্যে 36টি হচ্ছে F7 ফাইটার জেট। আর বাহিনীতে এর অবদান কি? 2008 সালের এপ্রিলে টাঙ্গাইলের ঘাটাইলে পাইলট সহ বিধ্বস্ত হয় F7 প্রশিক্ষণ বিমান। 2015 সালের জুনে বঙ্গোপসাগরের উপকূলে বিধ্বস্ত হয় F7 MB যুদ্ধবিমান। 2018 সালের নভেম্বরে প্রশিক্ষণের সময় টাঙ্গাইলের মধুপুরে বিধ্বস্ত হয় F7 BG। আর 2025 সালে এসে মাইলস্টোনের এই দুর্ঘটনা। গত 3 দশকে বিমান বাহিনীর দুর্ঘটনার ইতিহাস ঘাটলে 1992 সাল থেকে এ পর্যন্ত বাংলাদেশ বিমান বাহিনীর কমপক্ষে 27টি বিমান দুর্ঘটনার কবলে পড়েছে।
তবে শুধু বাংলাদেশেই না, পাকিস্তানে 2015 এবং 2020-এ পরপর 3টি, 2022 সালে ইরানে 2 জন পাইলট নিহত, 2025-এ মিয়ানমারে F7 দুর্ঘটনা, আরও কত কি গণনা বাকি। নাইজেরিয়া তো তাদের 9টির মধ্যে 7টি F7 চীনে ফেরত পাঠাতে বাধ্য হয়েছে। 2013 সালেই চীন এই F7 সিরিজের উৎপাদন বন্ধ করে দেয়। যুদ্ধক্ষেত্রে সীমিত সক্ষমতা, আধুনিক বিমানের সঙ্গে তাল মেলাতে না পারা এবং বারবার দুর্ঘটনায় পতিত হওয়ার কারণে ধীরে ধীরে এর ব্যবহার কমিয়ে আনা হয় এবং 2023 সালে এসে চীনের বিমান বাহিনী এই যুদ্ধ বিমানকে ব্যবহার করা সম্পূর্ণ বন্ধ করে দেয়, এক প্রকার নিষিদ্ধ করা হয়। তাহলে 2025-এ এসে বাংলাদেশ কেন এখনও এই মান্ধাত্তা আমলের বিমান চালাচ্ছে? আমাদের পার্শ্ববর্তী দেশগুলো যেখানে প্রতি বছর প্রতিরক্ষা বাজেট বাড়াচ্ছে, সেখানে 2025-26 অর্থ বছরে প্রতিরক্ষা খাতে বাংলাদেশের বরাদ্দ 40,698 কোটি টাকা, যা পূর্ববর্তী বছরের তুলনায় 1,316 কোটি টাকা কম। এর মধ্যে আধুনিকায়নের জন্য মাত্র 916 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে, যা মোট বাজেটের মাত্র 2.4%। এটা কি সরকারের গাফিলতি না? অন্যান্য দেশ আজ যখন 6 জেনারেশন ফাইটার জেট নিয়ে চিন্তাভাবনা চালাচ্ছে, আমরা আজও 90-এর দশকে পড়ে আছি। এখন সময় এসেছে সম্মানের সঙ্গে এই পুরনো আকাশযোদ্ধাকে অবসর দেওয়ার, কারণ বারবার ফিরে আসা দুর্ঘটনার খবর শুধু হারানো জীবনের করুণ গল্পই বলে না, বলে এক যুগের সমাপ্তির কথাও। শেষ করার আগে আরেকটি কথা না বললেই না। একবার এই ম্যাপ দুইটির দিকে নজর দিন। ডান পাশেরটা আজকের এবং বাম পাশের যে ম্যাপটা দেখতে পাচ্ছেন সেটা কয়েক বছর আগেকার। আজকে আমরা সরকারকে দায়ী করছি রেসিডেন্সিয়াল এরিয়াতে প্লেন কেন উঠছে। এয়ারপোর্ট তো আগেও ছিল, কিন্তু এয়ারপোর্টকে ঘিরে এত এত বসতবাড়ি গড়েছে কারা? তখন আমাদের সচেতনতা কোথায় ছিল? সরকারের দায় তো থাকবেই, কিন্তু আমরা আমাদের দায় নিয়েছি কতটা? অবশ্যই ভেবে জানাবেন কমেন্ট বক্সে। আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন। তাছাড়া এমন ভিডিও প্রতিনিয়ত দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে রাখবেন। আবারও দেখা হবে নতুন কোনো টপিক নিয়ে। ততদিন পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন।